তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এক হাদি হসপিটালে, লক্ষ হাদি রাজপথে, এক হাদি হসপিটালে, লক্ষ হাদি রাজপথে। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। তোমার ভাই আমার ভাই, হাদি ভাই হাদি ভাই, হাদি ভাইয়ের কিছু হলে চলবে আগুন করে করে, চলবে আগুন ঘরে ঘরে। হাদি ভাইয়ের কিছু হবে। নারায়ে তাকবীর। আল্লাহ আমার কাছে এখনো মনে হয় সবই স্বপ্ন। আসলে এগুলো বাস্তব না। আমি হয়তো একটা ঘরের মধ্যে আছি, ঘরে কেটে গেলে ওসমান আমাকে ছোট করে ডাকবে। আমরা 6 ভাই বোন, 3 ভাই 3 বোন। তার মধ্যে ওসমান হচ্ছে সবার ছোট। আমাদের পরিবারে ওসমান হাবি কি হলে আমরা ওসমান বলে ডাকি। আপনার মালিক ছিল ওসমান বলে, যা হলো মালিক। ভাই একটু সাইডে সরেন, একটু সাইডে সরেন। ওসমানের কথা যদি আমি মাস, দিন, বছর বলতে থাকি শেষ হবে না। স্বাভাবিক বন্ধুর কাছে ভাইয়েরা একটু প্রিয় থাকে, তাই হলো বাস্তবতা। কিন্তু আমাদের বাস্তবতা পুরো সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা। আমাদের কাছে কোনো ছোট ভাই বোন ছিল না। অন্যের ঘরের বাচ্চাদেরকে যখন আদর করতাম, তাদের আবার যাদের একটু বড় ছিল তারা কি ঈর্ষা করতো, রাগ হচ্ছে কেন। যেমন আমার এক চাচাকে আমি আদর করতাম, তার থেকে তাকে গাল ধরে কেন, কাছ থেকে আমি খুব একটা বড় না, ছোট। আমার সাথে আমার মালিকের সাথে হলো 7 বছরের ডিফারেন্স। তখন আমি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমাদেরকে একটা ভাই দাও, ছোট্ট একটা ভাই দাও, যাকে আমরা আদর করতে পারবো। তারপর আসলে আমি তো অতটা ছোট, খুবই ছোট। আমাদের মা যে অন্তঃসত্ত্বা তো আমার বোঝার কোনো ক্ষমতাই নেই। একদিন রাতে আমার মা অসুস্থ হয়, ছেলেতে কিশোর অসুস্থ, সবাই বলা বলি করে মায়ের বাচ্চা হবে। ছোট্ট একটা ওসমান আসলো, খুব ছোট, লাল টুকটুকে। আমার ওসমান 3 দিন চোখ খোলে নাই জন্মের পরে। আমি পাশে বসে থাকতাম, গালে হাত দিয়ে, আর ওর দিকে তাকিয়ে থাকতাম, মা আমার চোখ খুলে নি কেন। মা বলে বাচ্চারা বৃষ্টির পর 2-3 দিন পরে চোখ খোলে। আমি তো ওর পাশ থাকতেছি, ওর চোখ খুলবে, আমি দেখবো। চোখ খুলল, তারপর সে আদর, 2 বছর যখন হলো, দেখতে এত কিউট ছিল, এত কিউট। ওসমানের শৈশবটাই ছিল আর হাজারটা বাচ্চাদের চেয়ে আলাদা। ওর 2 বছর হলো, কথা বলতে শিখলো, আমাদেরকে আপু ডাকতো না, ডাকতে কি। মানে বিশেষ করে আমার ছোটবেলাটা আমার বড় বোন আর আমি বেশি আদর রেখেছি। মা তো ভীষণ ব্যস্ত সংসার, আমাদের বড় সংসার। আব্বা তো স্বাভাবিকভাবে একটু বয়স হয়েছে, ছোট সন্তান হতে ভয় করতে পারেনি। 2 বছর পরে মায়ের পেটে সমস্যা হলো, ভীষণ অসুস্থ। এত অসুস্থ, সেই অসুস্থতার মধ্যে একটু কান্নাকাটি করতো না। মানে
অদ্ভুত অসীম ধৈর্য। ওরকমের কোনো বাচ্চা যদি অসুস্থ থাকতো সারাক্ষণ টাটা টাটা করতো, কিন্তু কখনোই না। সে ছোটবেলা থেকে মায়ের পাগল, মা ছাড়া সে ভাত খাবে, একটু কথা খুঁজছে, বিশেষ করে আমি ছোট আপন মা, তাই দুদিন ছাড়া সে কিচ্ছু খাবে না। একটু যখন গর্বে আপনাদের 10 টাকা খেতে দিত, 8 টাকা খেয়ে আর দুটো তো আমার জন্য মায়ের জন্য নিয়ে আসতো। আমি দেখি সে অনেক কিছু চাচ্ছে, খুব ছোট ছোট আবদার। এই আবদারগুলো খুব বেশি করে আমি আর আমার নিজের পালন করতাম। ঈদ আসলে তাকে সকালে একটা পাঞ্জাবি পরতে হবে, আর খুব ছোট একটা আবদার ভিতরে তাকে একটা টি শার্ট, একজনের জুতো আর একটা ট্রাউজার পরতে হবে। আব্বার নিজের থেকে পাঞ্জাবিটা দিত, কিন্তু একদিকে ড্রেসটা দিতে চাইতো না, সবার জন্য একটা বাজেট। আমি নিজেও আবার ওই ড্রেসটার ব্যবস্থা করতাম। আমি আব্বাকে যা বলতাম শুনতাম না ছোটবেলা থেকে। আমি নিজে গিয়ে কিনে আনতাম। আমরা একটা জামা বানালে একটা টুকরা বাকি, ওটার জন্য ওসমানের জন্য জামা বানাতাম। ওসমান ভীষণ অসুস্থ, বাংলাদেশের এমন কোনো ডাক্তার নাই, যেহেতু না দেখানো হয়েছে আপনার জায়গা থেকে কোরিয়া আমি এত অসীম রোগ, এর মধ্যে সে একটু কান্নাকাটি করে না। যত ডাক্তারকে নিয়ে বাচ্চারা দুষ্টমি করে, সে খামোশ খেয়ে বসে থাকে। ডাক্তাররা বলো, বাবা কি বাচ্চা নেই, এই বসে থাকে। এই নজরে আমার ওসমান ঠিক পর্যন্ত বলল, যখন পরে সে দুষ্টামি করে, আমরা আব্বাকে বললাম, আব্বা ওকে নেশা আবার দিয়ে দিই, ও দুষ্টামি করে করতে চাই না, মাকে দিবি না, তার অসুস্থ ছিল। আমি ছোটবেলা থেকে মোটামুটি চিন্তা চেতনা আমার ওসমান, ওকে নেশা আবার তার কাছে নেশা আবাদকে ভর্তি রাখলো না, বলে খুব ছোট, ওকে আর একটা বছর পর নিয়ে এসো। আব্বা নিয়ে এসছি, আবার দরজা খুলে দিতে আমাকে বিলকুল ফুটে দিল, দরজা খুলে দিতে ওসমান ফিরে আসে। আমি তো ফিরে আব্বা বলে রাখবে না, মা তো মহা খুশি তার ছেলে আসছে। এভাবে করে বড় বেড়ে ওঠা। তারপরে নেসারাবাদে, এই একটা নেসারাবাদে আব্বার পক্ষ থেকে যতটা পসিবল একজন শিক্ষক মানুষের ভালো রাখা যায় সেই ব্যবস্থাগুলো করতে। এবং ডাক্তার আমাদের ভীষণ ভক্ত আব্বার, কারণ আমাদের এতটুকু বাচ্চা অসুস্থ, তখন মাদ্রাসায় কেন আমাকে বাসার খাবার খেতে হয়, মানে ওর লেখাপড়া সবকিছু আমার হাতে। আমি যদি তার সাথে একটু রাগ করতাম, তার মধ্যে থেকে টাকা নিয়ে দেবে, ছোট থেকে তার সাথে কথা বলতেই হবে। নিজেদের একটা মেয়ে মাদ্রাসায় আমার চাকরি করা, আমার বাসায় থাকা। আব্বার ইন্তেকালের পরে আমি খুব ভেঙে পড়ছি, 3 মাস খুব অসুস্থ। ধীরে ধীরে সব থেকে লাগবে, আমার পরবর্তীতে ভাই গেছে, আমার ওসমানের জন্য আমাকে সব করতে হবে, আসতে হবে। তাই মাদ্রাসায় আমার চাকরি। আমি মাঝে মাঝে এদেরকে বলতাম যে আমাকে কেন তো এখানে লিখে দিলে, তখন আমার সেখানে যেখানে কাজে যেতাম, আপনি ম্যাডাম এখানে গেল, আমাকে চলেন, আপনি মাদ্রাসায় পড়েছেন, ওখানে চুপ করে শুনে আসতাম। আমার বলতাম আব্বা হয়তো ওই জন্য থাকতে পারে, তোমার সাথে আমি বলতাম তোরা ছাড়বি না কেন এখানে। ও বলতো চাকরি জীবন না, চাকরি শেষ কথা না, টাকাই শেষ কথা না, এখানে তুমি আসো, আমাদের সব ঠিক আছে, এখানে তুমি একটা কাজ, তোমাকে চাকরি করবে, টাকার জন্য চাকরি করবে, দিন যায় মাস যায়, সময় বড় হতে থাকে, একটু খোর মেধাবী, লাগান বক্তব্য, আবৃত্তি, এগুলো সে মাদ্রাসায় দিচ্ছে, কায়দান দিচ্ছে। তার মাদ্রাসার আমাদের টিচাররা তাকে ডাকতো নেতাজি, ছোটবেলা থেকে ক্লাসের ফার্স্ট বয়, কত অসুস্থ, তার মধ্যে এত মেধা। আমি মাঝে মাঝে আবার কিছু এডিট করে দিতাম, যখন সমস্ত হয়ে যায় তো আমি আবার দেখে দিতাম এখানে এখানে। মাঝে মাঝে আবার আমি জলপাতিতেও যেতাম অনুষ্ঠানে, ছোট দিলে ভীষণ খুশি।
যেতাম। এভাবে করতে করতে মাদ্রাসা লাইফ শেষ হলো। আলিমটা সিলসিলাবাদ থেকে হলো। আমি এত বলি ইসলাম আর অনুষ্ঠানে নাম দিস না, লেখাপড়া ডিস্টার্ব হয়ে যথেষ্ট। আপু একবার আমি জাতীয় পুরস্কার পেয়ে আর যাবো না। আমরা যা নামলে ওয়ান নিয়ে আসলাম, জাতীয় পর্যায়ের বক্তৃতা পুরস্কার পেল, মসজিদের ভিতরে পুরস্কার পেল। এখন সত্যি আমাকে যে কথা দিছে আর যাবে না, সে অভিযোজন করার পর আর কখনো মানবে না। এ কথাটা বলে আমাদের শেষ করা যাবে না। ওসমান যদি সব ভাইদেরই বল আছে, এটি বাস্তবতা আসলে, কিন্তু আমার ওসমানের মতন ভাই পৃথিবীতে একজনই হবে যে ছোটবেলা থেকে পরিবারের জন্য ভীষণ ভীষণ সন্তান। রাজপথে যখন কথা বলতো আমি অবাক হয়ে দেখতাম, ওসমান বাসায় একটু জোরে কথা বলেন, এত স্পিড আল্লাহ তাআলা ওকে দিছে। তখন ঝালকাঠিতে বক্তৃতা দিত, আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকতাম, আল্লাহ তুমি এত স্পিড দিচ্ছে। আমরা কিন্তু কোনো রাজনৈতিক পরিবারের ছেলে না, আমরা পারিবারিক ভাবে খুব মধ্যবিত্ত পরিবারের মানুষ। কিন্তু আব্বা ছিল ইনসাফের প্রতীক। আব্বা এত ইনসাফের প্রতীক ছিল, আমার ইউনিভার্সিটিতে কোনো অন্যায় দল মত নির্বিশেষে ইনসাফের মানুষ হচ্ছে মাওলানা আব্দুল হামিদ। যার যত ঝামেলা সব আব্দুল হামিদ। ওই রক্তটা আমাদের টোটাল ভাই বোনের কম বেশি সবই আসছে। আল্লাহ তাআলা ওসমানকে আব্বার স্পিডকে আরো কয়েক হাজার বাড়াই দিয়ে সব ওসমানের মধ্যে ঢেলে দিয়েছে। ওসমান যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, মানে ওর হাইওয়ে নরসিটি থানায় বিক্রি হয়েছিল, মানে নরসিটি থানার পাশে। ওই যে পেটের ডিজিজের কারণে ডাক্তার বলছে ওকে আর ফলে দিয়ে না বাসায় রাখেন। তো আমি আমাদের ওই কুড়িপট্টি বাসার মধ্যে ভেঙে গেছে, আপনারা জানেন। পরে আমরা খাসমহলে বাসায় যখন যাই, এখন পরিবেশ ভালো না, আমি এখানে আসতে নারাজ। তো আমি ওসমানকে নিয়ে আমাদের এই ভাঙা বাসায় সামনে ছিল, যেটা আমাদের বরিশালের ভাষায় আপনি বলেন, আর আমি ওসমানকে নিয়ে থাকতাম, ওকে পড়াশোনা করাইতাম। ওদেরকে খেলতে যেত এক মাঝখানে মাইকের সামনে আমাদের সারা বিশ্ব দেখত। মানে এটা আমার প্রত্যাশা ছিল না। আমি চেষ্টা পরিষদে গিয়েও বলছি যে আমি এই ভিআইপি দেখে মানলাম, এগুলো আমি চাই না। আমি চাইছি আমার ওসমান দুধেরাতে থাকুক, যদি আমি এখানে আসি আমি ওসমানের সাথে আসবো। তা আমার ভাইয়ের জীবনে আসবে সেটা আমি চাই না, শুনুন। আমি ঢাকায় পৌঁছানোর পরে বিভিন্ন মিডিয়া আমাকে এত ছবি তুলবে, আমি সবাইকে বললাম ছবি আমার তুলবেন, আমার ভাইকে জীবিত দাঁড়া করে দিবেন, সুস্থ ওসমানকে দিবেন, তারপরে ছবি রাখামাখন ছবি তুলবেন হবে। এই সমস্ত পক্ষ থেকে আমার ওসমানের ভিতর যে তেজ, এটা আব্বা বুঝে গেছে। আব্বাকে বলতো যে যখন ভার্সিটিতে পড়তো তখন তো আমার মানে যারা ইসলামী নারীর চলে পাঞ্জাবি করে প্রাণ, তাদেরকে হাসিনা একটা জামাত দেবে। বাস্তব কথা হলো আমরা পারিবারিক ভাবে কোনো জামাত বিএনপি আমাদের আসলে কিছু না, তবে আমরা পারিবারিক ভাবে রাজনৈতিক সচেতন, এটা সত্যি কথা। মানে দেশ সুস্থ থাকবে কিভাবে, কার কি হলে, এগুলো আমরা আলোচনা করতাম আব্বার সাথে প্রচন্ড রকমের, কিন্তু আমার রাজনৈতিক মাঠে যেতাম না। ছোট ছোট করে দিত আব্বা। তো ঢাকা ইউনিভার্সিটি আসার পরে বড় চুল বাসায় আসতো, মা কাটতে পারো, তারপর বলতাম চুল কাটা লাগবে না, থাকুক। চুল বড় থাকলে সবাই বুঝলেও পা বলো কে আর জামাত শরীর ত্যাগ দিবে না, নইলে তো এই যখন বিডিআর হত্যাকাণ্ড হলো, বিভিন্ন বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড, তারপরে যখন সাইডি আমাদেরকে অ্যারেস্ট করে না, তখন আব্বার বললো শোনো বাংলাদেশ খুব খারাপ দিকে যাচ্ছে, চুপচাপ থাকো, দেশের বেঁচে থাকতে হবে, নেতৃত্ব দিতে হবে, নেতৃত্বের লোক থাকবে না। তো আমার ওই কথাটা খুব কানে বাজে। আমি পারিবারিক ভাবে মানে আমি কখনো ওসমানকে বলতাম না চাকরি করো, ও যেটা ভালো লাগে সেটা ভালো লাগে, কারণ ও যেটা ডিজার্ভ করে সেটা তো না। একদম লাস্ট পর্যন্ত আন্দোলনের আগের বেলা আমার শান্তি আমেরিকা যেতে চেয়েছিল, আমি যাই
তারপরে লেখালেখি শুরু করলাম। লাগার সাথে যে আসলে একটা ঘুম আসছে। ওর যে লেখার যে ধার, ফেসবুকে মাঝে মাঝে বেকার মুসলমান ওই লেখাগুলো বেশি না করে ভারতের র কিন্তু বাঁচতে গেলে না। ভারতের র প্রত্যেকটা মুহূর্তে ফলো করতেছে। তারপর তার সাথে আমাদের আছে বিপ্লব হলো ওসমানকে বাসা নিয়ে আমার নিজেদের তালা মারছিল ঢাকা বসে। সে ওয়ালের সাথে মাথা টাকাই এবং মাথা ফাটাই ফেলাবে, তাকে যদি ছিঁড়ে না দিস রাস্তায় তো মানুষ মনে হয় আমাকে আটকে গেছে। আর বিপ্লবকে কিভাবে আটকাবে ছেড়ে দিলাম। তারপরে অভ্যুত্থান, তারপর তো আমি তারা অনলাইনে সব দেখুন। এখন আমার কিছু কথা হলো ওসমানের যে আজকে আহত করা, দেখেন বাংলাদেশ সারা পৃথিবী লড়ে গেছে। মিডিয়া সারাক্ষণ জানিয়ে পাকিস্তান এগুলো সবই থামবে, বাংলাদেশ চলবে। কিন্তু আমি তো আর ওসমানকে পাবো না, আমার মা ছেলে পাবে না, ওসমানের স্ত্রী আর স্বামী পাবে না। প্রেরণাজ মাত্র আব্বা করে 8 মাসে ডাকে 8 মাস বয়স, ও আব্বা রাখতে পারবে না। তবে ওর এই যে লড়াইটা, এই লড়াইটা আপনাদের মাঝে জীবিত রাখতে হবে, এটাকে ফেলে দিতে দেওয়া যাবে না। লড়াইটা ছিল কি কালচারাল রেভলিউশন, মানে সাংস্কৃতিক একটা পরিবর্তন। আমরা দেখুন ওসমানের 1.5 বছরে সমস্ত আলেমদেরকে যে মেয়েটা জিন্স পরে সে মেয়েটা এখন নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়। যেই বাংলাদেশে নারায় তাকবীর আল্লাহু আকবার বললে জীবন সংখ্যায় ছিল, তারা এখন নারায় তাকবীর আল্লাহু আকবার দিচ্ছে নির্দ্বিধায় এবং ইনসাফের লড়াইয়ে। এটাই মহাবিজয়। একটা জিন্স পরা মেয়ে যদি নারায় তাকবীর আল্লাহু আকবার দিতে পারে, এটাই মহাবিজয়। এই বিজয়কে ধরে রাখতে হবে। আন্দোলনের আগে আপনারা দেখছেন ওসমানী 24-এর আগে যে ইচ্ছা হলো, সারা বাংলাদেশ ঈদের সময় কিন্তু একটা আনন্দ ঈদের মিছিল করছিল, যার নেতৃত্বে ছিল ওসমান। মানে ওখান থেকে কিন্তু শুরু, ওর মগজে মননে একটা রেভলিউশন লাগবে। আমাদের যে হেরে যাওয়া, আমি ওসমানকে এই কথাগুলো 1000 বার বলছি যে ওসমান পলাশীর যুদ্ধে কিন্তু সিরাজউদ্দৌলা হেরে যায়নি, তাকে মির্জাফর হারিয়ে দিয়েছে। মির্জাফরের সংখ্যা ছিল কতজন? খুবই সামান্য। সিরাজউদ্দৌলার শত শত হাজার হাজার সৈনিক কিন্তু কাজ করতে পারে না। মির্জাফররা ব্রিটিশদের সাথে আঘাত করে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত করে দিল। সেই থেকে একের পরে এক পৃথিবীর জীবন, আমি ওর নাম রাখছিলাম আন্দোলনের পর পৃথিবী, আমি বললাম যে তুই তো পৃথিবী, কিন্তু পরিবার লাগবে তোকে আমি বিয়ে করাতাম, এটা জানলেন। তাহলে আমার নিজে বলবো নালিশ দিকে আমার মনে ছেড়ে দেয় ওই পৃথিবী। পৃথিবী আর ঘরে থেকে আমি আল্লাহর উপর হাওয়া করে দিছি, আল্লাহর বান্দা আল্লাহ ডাকবে। বিশেষ করে আমার মাদ্রাসা, আমার ইতিহাস ম্যাডামের সাথে এগুলো বেশ আলোচনা করতাম যে আপনার এই অবস্থা তো ছেড়ে দাও, যার মধ্যে যে আছে ছেড়ে দাও, ওকে তো রাখা যাবে না। মানে প্রতিদিন আমার 6 ভাই বোনের মধ্যে আমি কারোর সাথে প্রয়োজন ছাড়া একদম, কিন্তু আমার ওসমানের সাথে আমি 40 মিনিট এক ঘন্টা তার উপরে ব্যালেন্স শেষ হয়ে তো ওসমান আবার রিসার্চ করে আমাকে ফোন দিত। আন্দোলনের পরে তো আমি বেনিফিটের কথা বলতে পারি না, ওই মেসেজ দিয়ে রাখতাম। একেবারে ইমার্জেন্সি এরকম। আপনাদের কাছে আমার অনুরোধ, দেখেন মাঠে মিছিল করার চেয়ে মানে রাজপথে আপনি মিছিল করবেন, 10,000 লোক নিয়ে মিছিল করবেন, ভাঙচুর করবেন, এটা না যতটা দরকার তার চেয়েও আমাদের দরকার আমাদের মেধায় লড়তে হবে। মেধায় লড়তে হবে। কালচারাল সেন্টার দিচ্ছে আপনারা জানেন, আপনারা কালচারাল সেন্টারে যাবেন, পড়াশোনার চর্চা রাখবেন। আপনারা যে যেখানে দক্ষ আছেন, আমাদের আইটি দক্ষ লাগবে, আমাদের ইতিহাস জানতে হবে। ভারতের বিরুদ্ধে লড়তে হলে আমাদেরকে শুধু পেশি শক্তি খাটালে হবে না, আমাদের মেজাজ মগজ খাটাতে হবে। আমি ওসমানকে বলতাম, ওসমান নজরুলকে কিন্তু লিখতে দেওয়া হয় না, মাত্র 43 বছর লিখতে পারছে।
তাকে কিন্তু ড্যামেজ করে দেওয়া হয়েছে। 76 বছর বেঁচে ছিল, মিথ্যাতে পারে না। তোকে যদি এভাবে করে দেয়, আমি তো তোকে এভাবে দেখতে পারবো না, ওকে আমি কিন্তু দেখতে পারবো না। মাথা থেকে সাবধান, ওদের দিন বাসা থেকে নেমে যায়। ওর স্ত্রী বলে, আপনি হেলমেটটা নিয়ে যান না, হেলমেটটা নিয়ে যান। হেলমেট নিল না, সাধারণ মানুষের মতো দেখেন চলাফেরা করতো। মানে ও যে বাংলাদেশের একটা রত্ন, এটা তো ভারত আন্দোলনের আগে হচ্ছে। বাংলাদেশের 54 বছরে একটা ওসমান কিন্তু জন্ম হয় না। মানে বাংলাদেশে যত রাজনীতিবিদরা আসছে, কেউ বোঝে নাই যে একটা কালচারাল রেভলিউশন আমাদের দরকার। এটা বোঝে না। এইটা যখন দেখেন, অনেকেই বলে যে মির্জা আব্বাসের বিরুদ্ধে দাঁড়াইছে, ওটা একটা শত্রুতা। আসলে কিন্তু ওই এমপি কিন্তু ওসমানের কাছে খুবই ছোট একটা তুচ্ছ বিষয়। ওটা কিন্তু কোনো বিষয় না, ওটা কোনো বিষয় না। মানে ওটা তো ক্ষমতাই শেষ না। আমি ক্ষমতায় আজকে আসবো, 5 বছর পরে আবার চলে যাবো, এটা তো আসলে শেষ না। সকালে ক্ষমতা থাকবে, বিকেলে চলে যাবে। কিন্তু আমাকে এমন কিছু করতে হবে যাতে 50 বছরের রাজনীতি চলে থাকে। আপনাদের প্রতি আমার আহ্বান, বাংলাদেশ প্রেমীদের উপর আমার আহ্বান, আপনারা দক্ষ হন, প্রচুর পড়াশোনা করেন, আরো দক্ষ ছেলে মেয়ে তৈরি করেন। এর সাথে সাথে আমাদেরকে রাজপথেও থাকতে হবে। আমাদের কোনো আইডিয়া থাকবে না, কিন্তু আমরা শুধু রাজপথে যাব। এই রকমের করলে কিন্তু আমরা ভারতীয় আগ্রাসন থেকে বাঁচবো না। আমাদের কিন্তু সেই আজাদের লড়াই আপনারা দেখছেন, আমাদেরকে কিন্তু মির্জাপুরের 200 বছর ব্রিটিশ বিরোধী, ব্রিটিশদের থেকে ঢুকাই দিয়েছে। তারপর আমাদের সিপাহী বিদ্রোহ আসলো, 47 আসলো, 71 আসলো, আমরা আর মুক্ত হতে পারলাম না। জিয়া রহমান আসছিল, 3 বছরের মধ্যে তাকে ফেলল। মানে আর যদি 2 বছর থাকতে পারতো, জিয়া রহমান একটা জায়গা দাঁড় করাতে পারলো না। তারপর ওসমান গনি আসলো, তাকে শেষ করে এখন আমরা আশাবাদী। মানে আমার ওসমান যতক্ষণ জীবিত আছে, আমাকে তো বসতে হবে, আমাকে তো লড়তে হবে। আমি কিন্তু এই জন্যই বসে আছি। আমি এখানে যে অসুস্থ, তার চেয়ে বাসায় আরো বেশি অসুস্থ। আর যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন, আপনাদের কাছে প্লিজ, আপনাদের কাছে একটা অনুরোধ, বয়স যাদের 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, 60 হয়ে গেছে, কেন আমরা এখনো ক্ষমতা ধরে রাখতে চাই? কেন আমরা ক্ষমতা ধরে রাখবো? টাকা লাগবে, ক্ষমতা লাগবে, কিসের জন্য? তরুণরা আসবে সামনে। এই যে আন্দোলনের পরে আমাদের প্রবীণ রাজনীতিবিদরা আমার উসমানের মাথায় গুলি লাগার পিছনে, আমি তো বলি আমার উসমানের মাথায় গুলি লাগে না, আমার বাংলাদেশের মাথায় গুলি লাগছে, স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি লাগছে। যদি আমরা দেখেন, আন্দোলনের পরে স্বাভাবিক যে বিএনপি থেকে আসছে, নাগরিক পার্টি থেকে আসছে, জামাত ইসলাম থেকে আসছে, অন্যান্য আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল থেকে যারা আসছে, তারা আন্দোলনের পরে তাদের রাজনীতিতে ফিরে যাবে। এটাই বাস্তবতা। এটা বাস্তবতার পরে এটাও তো বাস্তবতা। যে ছেলে মেয়েগুলো, যে তরুণরা আন্দোলনে এই হাসিনাকে হটাইতে পারছে, যে আন্দোলনে যা খালেদা জিয়ার যারা ট্রিটমেন্ট দিতে বিদেশে নিতে পারে নাই, খালেদা জিয়ার বাড়ি যখন ছুলে শেষ হয়ে গেল, তখন আন্দোলন করে খালেদা জিয়ার বাড়িকে রক্ষা করতে পারে নাই, 57 জন সেনা অফিসার নিহত হলো, বিচার আদায় করতে পারে নাই। এই তরুণগুলো কিন্তু সেই একটা রাস্তা খুলে দিছে। সেই রাস্তা যখন খুলে দিল, আমাদের প্রবীণদের কাজ ছিল ওই তরুণদেরকে কাছে এনে ওদেরকে হাতে কলমে আমাদের রাজনীতি শিখানো। আমরা হাতে কলমে রাজনীতি শিখাতাম, আমরা কূটনৈতিক সম্পর্ক কিভাবে করবো শিখাতাম, আমরা কালচারাল লড়াইটা কিভাবে করবো শিখাতাম, ভারতীয় আধিপত্য মুক্ত কিভাবে থাকবো শিখাতাম। সেটা না করে আমরা হাত ছেড়ে দিছি বাচ্চাদের, এবং বাচ্চাদেরকে বিভিন্ন গালিগালাজ করা শুরু করে দিচ্ছে। হাঁটুর বয়সী, কোমরের বয়সী, বোঝে কি, নাতির বয়সী, ছেলের বয়সী। আমি বলি, এই বয়ান যারা তৈরি করছে, তারা সবাই আমার ওসমানের মাথায় গুলির জন্য দায়ী। শুধু ভারতের উপর একা হবে না, এই ভারতের মধ্যে যারা আমরা আছি, তারা কারা? আমরা বাংলাদেশি না? আমরা কি ভারতীয় নাগরিক? এই খালি ক্ষমতা লাগবে, টাকা লাগবে, এই জন্য চাটে, খালি চাটে, এত চাটাচাটি লাগবে কেন? 40-এর পরে আওয়ামী লীগ যখনই ধরে নিয়ে যায়, অন্যান্য রাজনৈতিক দলরা তাদেরকে মিশাই দেন। সকল রাজনৈতিক নেতাদের প্রতি, দেশপ্রেমিক নেতাদের প্রতি একটাই আহ্বান, আপনারা যখনই আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করে, আপনারা কাউকে আর ছাড়াতে যাবেন না। আপনারা শোনেন, আমাকে অনেকেই বলে ব্যালেন্স করে কথা বলে, আমার ঘর বুঝে ব্যালেন্স করে। আমার আর ব্যালেন্স কি আছে? আমার ব্যক্তিগত ভাবে আমি নিঃসন্তান, 12 বছর পরে কনসিভ করছে, সেটা 3 মাস হলো নষ্ট হয়ে গেছে।
আমি একদিন প্রচন্ড রকমের কান্নাকাটি করছি, তারপর আমার তো বেশি পড়া নাই, কারণ আমার ওসমান আছে। আমার ওসমান তো শুধু আমার কাছে ভাই না, আমার সন্তান হয়ে উঠছে। আমাদের ভাই বোনদের কাছে এই যে সারা পৃথিবী যদি আমাকে বলে যে আমি আপনার ভাই, আসলে কি আমার ওসমান হতে পারবে? এটা সম্ভব? ওসমান হতে পারবে? এটা সম্ভব? এটা সম্ভব না। বিপ্লবীদের প্রতি প্রবীণ রাজা, আমি এই কথা আপনাদের সামনে যেটা বললাম, এই কথা আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বলে আসছি, বিএনপির অনেক সিনিয়র নেতারা ছিলেন সেখানেও বলে আসছি যে আজকে যে আমার বাংলাদেশের মাথায় গুলি, এই জন্য প্রবীণ রাজনীতিবিদরা দায়ী। আপনারা লোভে পড়বেন না। টাকা আজকে আছে কালকে নাই। আমার সোনাকে হত্যা করার জন্য মাত্র 10 লক্ষ টাকা দিছে। এই 10 লক্ষ টাকা কি অনেক কিছু? না। এই 10 লক্ষ টাকা শেষ হতে কতক্ষণ লাগে? আমি তো ভাবছি একটা বাংলাদেশ যদি লিখে দেওয়া হয় তারপর তো আমার ওসমান আসবে না। না, এই ওসমান তাহলে হবে না। এই ওসমানকে যদি আপনারা ধারণ করেন, আপনাদের মেধা এবং রাজপথ দুটোই দখল রাখতে হবে। আপনারা পারবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ছেলে মেয়ে তৈরি করে রেখে যেতে চাই, মানে আমার শোক, আমার কাছে আমি বিশ্বাস করি শক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমার ওসমান আরো দ্বিগুণ তীক্ষ্ণ ধারালো মেধা নিয়ে ফিরে আসবে। আমার ওসমান কবিতা একটা লিখেছিল যে আমার হাত খেও, আমার বক্ষ খেও, আমার পা খেও, আমার মাথা খেও না। মাথা খেলে যে আমি চিরতরে দাস হয়ে যাব। আমার ওসমানের কিন্তু মাথায় খেয়ে দিয়েছে, আমার ওসমানের মাথা খেয়ে দিয়েছে। আমার যদি হাত না থাকে, আমি তোমার মাথা দিয়ে খাটিয়ে আমি আরেকজনকে তারা কাজ করাতে পারবো। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ওসমানের আদর্শ লালন করেন, এই চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ান। চাঁদাবাজি, সন্ত্রাসী, অর্থের লোভ, ক্ষমতার লোভ সকল কিছুর ঊর্ধ্বে দিয়ে ইনসাফের রাষ্ট্র কায়েম করেন। ইনসাফের রাষ্ট্র যেদিন আমরা কায়েম করতে পারবো, সেদিনই আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। এছাড়া না, ভারত আমাদের কোনোদিন ভারত আমাদেরকে বন্ধু ভাবে না, ভাববে না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে না। তার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে, দক্ষ সেনাপতি তৈরি করতে হবে। আজকে দেখেন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে কি বুড়া বুড়া লোকগুলো দিচ্ছে। মানে আমি তো রাজনৈতিক কোনো ফ্যামিলির মানুষ না, তারপর আমি বলতাম আমরা যখন ক্ষমতায় আসবো তখন ক্ষমতায় বসবে কারা? যারা মাজলুম কারা, যারা এতটা বছর জুলুমের শিকার হয়েছে তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় যারা জুলুমের কিছুই হয় না, মাত্র ইউনুস ছাড়া, ডক্টর ইউনুস, আদিলুর রহমান, হাতে গোনা 2-1 জন ছাড়া আর কি কেউ জুলুমের শিকার হয়েছে? 70 বছর 80 বছর তাদের ওখানে বসাই রাখছে, মানে ওখানে বসাই রাখছে। প্রশাসনকে তারা কোনো কাজ করাতে পারছে না, প্রশাসন কোনো কথা শোনে না। প্রত্যেকটা জায়গায় 17 বছরে আওয়ামী লীগের লোক বসে আছে। এবং অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের অন্যান্য রাজনৈতিক দল এত আওয়ামী প্রেমী হয়ে গেল, 32 ভাঙতে যায় সেটা মত, 32 ভাঙতে যায় মত। এটা কোন মত বলে? এই বান্ধব ওসমান তো খালি ভারতের শত্রু না, ওসমানের বাংলাদেশে যারা রাজনীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, লুটেরাজ করে, তাদের শত্রু। ওসমান বান্ধবের শত্রু। আপনারা জানতেন যে একটা সময় ছিল যে মেয়েদেরকে দেখলে ইনসাল্ট করা যায়, মানে যে মেয়ে মাথায় কাপড় দেবে সে জাহান্নামী। ওসমান এই নেগেটিভ ভাঙছে, কারণ যে মেয়ে মাথায় কাপড় দেবে তার ভিতরে ইমানের তেজ থাকতে পারে। ইমানের তেজ তো দেখাইছে না? এই যে ঝুমা দেখেন, সেই ইনকিলাব, এই যে নারায়ে তাকবীর আল্লাহ, আপনারা দেখেন হুম্মান কাদের চৌধুরী নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছিল। এর জন্য পরবর্তীতে তার দলের লোকেরা কি স্টেটমেন্ট দিছিল যে এটা আমার দলীয় স্লোগান না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার কি আমার এটা কি আমার দলীয় কোনো স্লোগান? এটা আমার বাংলাদেশের সার্বভৌমত্বের একটা সংস্কৃতির একটা অংশ। আমরা 24 পরে দেখছি ভারতীয়রা আমাদের সীমান্তে কিভাবে করছে, তখন দেখেন কি করছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ছাপাই করছে। আপনার এই লড়াই চলবে, এই লড়াই থামবে না। আপনাদের কাছে দোয়া আমাদের ওসমান যেন তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে। আমিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই ইনকিলাব জিন্দাবাদ 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 চাঁদাবাজের আস্তানা, খুলে দাও, স্বৈরাচারের আস্তানা,
ভেঙে দাও খুলে দাও আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও খুলে দাও ভারতীয় আধিপত্য ভেঙে দাও খুলে দাও ইনকিলাব ইনকিলাব